বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সিরিজ বৈঠকে সিদ্ধান্ত, জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলেই নির্বাচনকে ভয় পায় দলটি, বলছে আওয়ামী লীগ। খাদ্য নিরাপত্তা, জাতিসংঘে প্রধানমন্ত্রীর 5 দফা, ধনী দরিদ্রের ভ্যাকসিন বৈষম্য দূর করার আহ্বান। আজ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বাংলায়। খালি নেই রাজধানীর শিশু হাসপাতালের কোনো সিট, একটি থেকে আরেকটিতে ছুটছেন অভিভাবকরা। 70% ডেঙ্গু রোগী, আছে ভাইরাসজনিত জ্বরও। সংবাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সিরিজ বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। এছাড়া সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করা সহ 10 দফা দাবিতে আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। এজন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আহমেদ সালেহিনের রিপোর্ট। সিরিজ বৈঠক করে হঠাৎ আলোচনার কেন্দ্রে বিএনপি। দুর্নীতির মামলায় দলীয় নেত্রী বেগম জিয়ার কারাদণ্ডের 3.5 বছর পর 2 দফায় 6 দিনের ধারাবাহিক বৈঠক করে রাজনীতির নতুন কৌশল নিতে যাচ্ছে তারা। ক্ষমতা ছাড়ার 15 বছরে 3টি জাতীয় নির্বাচন গেলেও সরকার গঠন তো দূরের কথা, দলটি হারিয়েছে সংসদে বিরোধী দলের আসনও। তাই এবার আগে ভাগেই আন্দোলনের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ধারাবাহিক বৈঠকে কর্মীদের মতামত নেয়ার পর পরবর্তী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে দলটি। আমরা তো শুধু ম্যাডামের মুক্তি দাবি করবো না, আমাদের আরো হাজার হাজার নেতাকর্মী জেলে আছে। ভোটের অধিকার, চলাফেরার অধিকার, মত প্রকাশের অধিকার, সেই দফাগুলা জনগণের দফা হিসাবে জনগণ আদায় করবে। সেই আদায় করার জন্য আমি মনে করি আন্দোলন লাগবে। দলের নেতারা বলছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের বিকল্প কোনো পথ খোলা নেই। এখন তো আমাদের সামনে আর কিছু নাই, অর্থাৎ এই সরকারের অধীনে, এই দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। কাজে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সেটার জন্য যদি সরকার না শুনে, তাহলে আমাদেরকে বৃহত্তর আন্দোলন, সব রাজনৈতিক দল সহ জনগণকে নিয়ে রাজপথে আমাদেরকে নেমে আসতেই হবে। আন্দোলনের ক্ষণ নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত আসছে জানিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সরকারের অধীনে নির্বাচন যাওয়াটা একটা অনর্থক। আমরা একটা তো গিয়েছিলাম নির্বাচন 18 সাল, সেরকম পরিস্থিতি থেকে তো যদি নির্বাচন হয়, সেই নির্বাচন তো জনগণ আসবে না, আর আমাদের পার্টিসিপেশন করার কোনো অর্থই হয় না। গভর্নমেন্টের পতনই হবে হলো একমাত্র আন্দোলন, তাছাড়া তো আন্দোলনের কোনো অর্থ হবে না। 6 দিনের ধারাবাহিক বৈঠক শেষের পর শনিবার স্থায়ী কমিটিতে চূড়ান্ত করা হবে আন্দোলনের কর্মসূচি বলেও জানান দলের শীর্ষ নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। আজ আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত আত্মহত্যা শামিল বলেও মন্তব্য করেন নেতারা। বিএনপির ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাদের। দীর্ঘদিন পর বিএনপির সিরিজ বৈঠক দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি করে নানা আলোচনা সমালোচনা। বৈঠক শেষে দলটি আবারও আন্দোলনের দিকে তৃণমূলকে প্রস্তুতের ইঙ্গিত দেয়। পাশাপাশি নতুন করে দলটির সিদ্ধান্ত বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার। এ অবস্থায় আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেই নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। শুক্রবার সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন ষড়যন্ত্রের রাজনীতি করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, সবকিছুতে ব্যর্থ হলে তারা ষড়যন্ত্রে অত্যন্ত পটীয়সী। ষড়যন্ত্রে তারা অত্যন্ত পটীয়সী। বিএনপির এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদেরকে সবাইকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে মাঠে থাকতে হবে। কোনো অবস্থাতেই কোনো ষড়যন্ত্র যাতে তারা সফল কাম না হয়। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্ষমতায় আসতে বিএনপির পেছনের দরজাই পছন্দ। সকালে খুলনা জেলা প্রশাসন কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। নির্বাচন বর্জন করা বিএনপির আত্মহননের সিদ্ধান্ত বলেও সমালোচনা করেন তথ্যমন্ত্রী। বিএনপি নাকি সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। কোনো রাজনৈতিক দল যারা জনগণের ভোটের উপর নির্ভর করে, জনগণের রায়ের উপর নির্ভর করে, তাদের জন্য নির্বাচন বর্জন আত্মহননের মতো সিদ্ধান্ত। আর যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা অবশ্য নির্বাচন বর্জন করতে পারে। বিএনপির অবশ্য সবসময় পিছনের দরজাটাই পছন্দ।
এদিকে শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বিএনপির সাম্প্রতিক সিরিজ বৈঠকের প্রসঙ্গ টেনে অভিযোগ করেন, আন্দোলনের কথা বলে দলটি আবারও আগের মতো জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে যাওয়ার পায়তারা করছে। যে তারা আজকে সিরিজ বৈঠক করছে, এই সিরিজ বৈঠক আসলে ষড়যন্ত্রের সিরিজ বৈঠক। তারা এর আগেও আন্দোলনের নামে সহিংসতা করেছে, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও অবরোধের রাজনীতি করেছে, আবারও তারা সেই ষড়যন্ত্রে মেতে উঠেছে। সরকারের একের পর এক উন্নয়ন কর্মকাণ্ডে দেশের মানুষ সন্তুষ্ট হলেও এই উন্নয়নের ধারা ব্যাহত করতে বিএনপি চক্রান্তে লিপ্ত বলেও দাবি আওয়ামী লীগ নেতাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সমতার পৃথিবী প্রতিষ্ঠায় ধনী দরিদ্রের মধ্যে ভ্যাকসিন বৈষম্য কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জাতিসংঘে সুইডিশ মিশন আয়োজিত উচ্চ পর্যায়ের সভায় ভিডিও বার্তায় একথা বলেন শেখ হাসিনা। পরে খাদ্য সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে 5 দফা প্রস্তাব দেন। এদিকে আজ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তিনি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিউ ইয়র্কে সমতা ও অন্তর্ভুক্তি অর্জন শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠকের আয়োজন করে জাতিসংঘের সুইডিশ মিশন। শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের এই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মহামারী মোকাবিলায় বাংলাদেশ সরকারের উদ্যোগ তুলে ধরে বলেন, একক দেশের পক্ষে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। We have adopted a whole society approach in realizing the SDGs and ensuring a COVID recovery that will leave no one behind. No single country can tackle this crisis alone. We need bold and concrete action at the global level. আগামীতে সমতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতে ভ্যাকসিন বৈষম্য দূর করার উদ্যোগ নিতেও বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। The most urgent call of the hour is to eliminate vaccine divides between the rich and the poor. পরে মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের আমন্ত্রণে জাতিসংঘ ফুড সিস্টেম সামিটে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনের গল্প বিশ্ববাসীকে জানিয়ে শেখ হাসিনা বলেন, স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়তে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা থাকতে হবে। Bangladesh has become self-sufficient in food production from a food deficit country for ensuring resilient food system globally. Research, investment, and advanced technology sharing for agriculture development. Increase funding for developing countries for achieving sustainable food system. এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেল লোটে প্যালেসে আসেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জুরিগুয়েতা শিরুতি। এরপর জাতিসংঘ মহাসচিব এবং মালদ্বীপ ও ভিয়েতনামের রাষ্ট্রপতির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ব্যস্ততম সময় অতিবাহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ৭৬তম সাধারণ পরিষদে বাংলায় বক্তব্য রাখবেন তিনি। আর এরপর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে ভার্চুয়াল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আর এর মধ্য দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ ঘিরে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সেদিন আর বেশি দূরে নয় যেদিন উন্নত দেশগুলোর সঙ্গে উচ্চারিত হবে লাল সবুজের বাংলার নাম। উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এখন এক বিষয়। মার্কিন বিশ্লেষকরা বিষয়টি শুধু স্বীকারই করছেন না, তারা বলছেন দারিদ্র্য দূরীকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, নারীর অধিকার প্রতিষ্ঠা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট।
2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জন নিয়ে গেল সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভার্চুয়াল নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন UN সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স। তিনি বলেন, 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রগতিতে বিশ্বে প্রথম হয়েছে। Bangladesh is very rapid, very impressive and very inspiring progress. LDC ক্যাটাগরি থেকে উত্তরণের জন্য মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা এই 3টি সূচকের যেকোনো দুটি অর্জনের শর্ত থাকলেও বাংলাদেশ 3টি সূচকের মানদণ্ডেই উন্নীত হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, আজ তা বিশ্ব স্বীকৃত। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের মানদণ্ড অনুযায়ী উন্নয়নশীল দেশ হতে একটি দেশের মাথাপিছু আয় হতে হয় কমপক্ষে $1230 সেখানে বাংলাদেশের মাথাপিছু আয় এখন $2200 বেশি। দেশে দারিদ্র্যের হার বিস্ময়করভাবে হ্রাস পেয়েছে, কমেছে অতি দরিদ্রতার হার। বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতেও বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, MDG অর্জন, SDG বাস্তবায়ন সহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পায়ন, 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ, পোশাক শিল্প, ওষুধ শিল্প, রপ্তানি আয় বৃদ্ধি সহ নানা অর্থনৈতিক সূচকে দেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রো রেল সহ দেশের মেগা প্রকল্প সমূহ বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের পথিকৃৎ, একথা স্বীকার করছেন সকলে। এই যুক্তরাষ্ট্রে উন্নয়নের উদাহরণ হিসাবে নেওয়া হচ্ছে বাংলাদেশের নাম। এতে করে উন্নত আর সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কুষ্টিয়ায় ঘর থেকে ডেকে নিয়ে একজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড। নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার গভীর রাতে প্রতিপক্ষের লোকজন সদরের দরবেশপুর এলাকার রাজুকে তার ঘর থেকে বের করে মাথায় গুলি করে। আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, কয়েক মাস ধরে বাদালিয়া দরবেশপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মামুন ও বক্কার গ্রুপের মধ্যে কোন্দল চলছিল। নিহত রাজু মামুন গ্রুপের সমর্থক ছিলেন। খালি নেই রাজধানীর শিশু হাসপাতালের কোনো সিট, একটি থেকে আরেকটিতে ছুটছেন অভিভাবক। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে জ্বর নিয়ে আসা রোগীদের 70% ডেঙ্গু রোগী। সাধারণত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ কমে আসলেও চলতি বছরের চিত্র ভিন্ন। সবশেষ 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 189 জন। এছাড়া পাল্লা দিয়ে বাড়ছে মৌসুমী জ্বরে আক্রান্তের সংখ্যা। তোহা খান তামিমের রিপোর্ট। প্রায় 2 বছর বয়সী ডেঙ্গু আক্রান্ত সায়ানকে কোলে নিয়ে হাসপাতালের করিডোরে বাবা। বেসরকারি চাকুরিজীবী সাইদুর রহমান রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে সিট না পেয়ে আসছেন শিশু হাসপাতালে। এখানেও সিট খালি না থাকায় সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় তিনি। ওখানে বলছিল যে ভর্তি করানোর জন্য রাতেই, তো ওখানে সিট পাইনি। টিকিট কাটার সময় বললো যে এখানে সিট পাওয়া যাবে না, ডাক্তার দেখালে দেখাইতে পারবেন। ঢাকা শিশু হাসপাতালে জ্বর সহ অন্যান্য উপসর্গ নিয়ে আসা রোগীদের 70%ই ডেঙ্গুতে আক্রান্ত। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে আসলেও চলতি বছরের চিত্র ভিন্ন। ঢাকার 2 কর্পোরেশনের নানা উদ্যোগের পরও কমানো যাচ্ছে না এডিসের দাপট। এছাড়া মৌসুম পরিবর্তনের এ সময়ে আবহাওয়ার ভিন্নতায় জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে শিশুরা। 2 দিন যাবত জ্বর আসছে, আজকে একটু কম। তারপর নিয়ে আসছে যে ভয়, ওর তো ডেঙ্গুটা রিকভার করেছে, কিন্তু মাঝখানে ওর আবার জ্বর আসছে। পাতলা পায়খানা শুরু হয়েছে। ডেঙ্গু প্লাস নিউমোনিয়া
বুঝছেন, এবং লাঞ্চে পানি জমে গেছিল। এখন চিকিৎসা মোটামুটি সুস্থ আল্লাহর রহমতে। চিকিৎসকরা বলছেন দিনের বেলা অতিরিক্ত গরমের কারণে ঘাম বসে শিশুর জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, তাই বেশি করে তরল খাবার খেতে বলছেন বিশেষজ্ঞরা। ঢাকা শিশু হসপিটালে যতগুলো পেশেন্ট আসছে প্রায় 70%ই ডেঙ্গু জ্বরের রোগী। গরমে যাতে বাচ্চারা ঘেমে না যায়, লিকুইড জাতীয় খাবারটা যাতে বেশি করে খায় ওরা। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 17,000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন 59 জন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল থেকে পুরো দমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রস্তুত থাকবে কোভিড পরীক্ষায় সব ল্যাব। শুক্রবার বিমানবন্দর পরিদর্শন শেষে একথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। আর দ্রুত অবকাঠামো বসানোর কাজ চলছে বলে জানান ল্যাব প্রতিনিধিরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। স্বল্প সময়ে বেশি সংখ্যক যাত্রীর করোনা পরীক্ষা করতে এরই মধ্যে শাহজালাল বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ভেতরে বসানো হচ্ছে 6টি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি। শুক্রবার দুপুরে কাজের অগ্রগতি দেখতে বিমানবন্দরে আসেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। পরিদর্শন শেষে তিনি বলেন, টেকনিক্যাল কাজগুলো শুক্রবারের মধ্যে শেষ হলে শনিবার থেকে করোনা পরীক্ষায় প্রস্তুত থাকবে সবগুলো ল্যাব। অনিয়ম যাতে না হয় সে বিষয়ে দায়বদ্ধতা নিয়ে কাজ করার কথাও বলেন তিনি। আজকে রাত্রে বিতে ট্রায়াল রান যদি হয়ে যায়, সাবজেক্ট টু আপনার ফ্লাইট অ্যাভেলেবল যেটা আছে, হ্যাঁ হয়তো কাল থেকেই যাওয়া আরম্ভ হয়ে যাবে। যদি কোনো গাফলতি বা কোনো রং যদি হয় তাহলে ওখানে কিন্তু ছাড় দেওয়ার কিন্তু কোনো স্কোপ থাকবে না। বিমানবন্দরে অনুমোদিত 6টি প্রতিষ্ঠানের 12টি ল্যাবে 3 ঘন্টায় 1150 জনের করোনা পরীক্ষা সম্ভব বলে জানায় ল্যাব কর্তৃপক্ষ। রেজাল্ট আসতে প্রায় 2 ঘন্টার মধ্যে শেষ হবে। একটা স্লট আমরা ধরছি 3 ঘন্টা। 3 ঘন্টায় আমাদের প্রায় 1128 রিপোর্ট হবে। এর আগে বুধবার পরীক্ষামূলকভাবে মোবাইল ল্যাব BMFR এর মাধ্যমে স্বল্প পরিসরে করোনা পরীক্ষা করে আরব আমিরাতে পাঠানো হয় 46 জন যাত্রী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও রাজধানীর পাইকারি মাছের আড়ত সোয়ারি ঘাটে ইলিশের সরবরাহ কম। কেজি প্রতি দামও বেড়েছে 100 টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন নাগালের বাইরে দাম। আর বিক্রেতারা জানান ভারতে ইলিশ রফতানির কারণে বাজারে বড় ইলিশ আসছে না। হরিপদ সাহার রিপোর্ট। পুরানো ঢাকার সোয়ারিঘাটে ভোর থেকেই ভিড়তে থাকে মাছ বোঝাই নৌযান। দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে ইলিশ সহ নানা রকম মাছ আসে এখানকার আড়তে। কয়েক ঘন্টা স্থায়ী এই বাজারে তাই হাকডাকে ব্যস্ত পাইকারি ও খুচরা বিক্রেতারা। মনে করেন এখন ছোটগুলা যেটা আমরা নিচ্ছি 250 করে, এটা এখন 350 করে চাইতেছে। 600 গ্রাম সাইজ 600 টাকা কেজি। কম দেখে দাম বেশি, এই মালে চলবো না। রপ্তানি হচ্ছে না, সেই জন্য একটু বাজারে প্রভাবটা পড়ছে। শুক্রবার অন্য দিনের তুলনায় ক্রেতার চাপ তুলনামূলক বেশি। ভরা মৌসুমে কম দামে ইলিশ কিনতে এলেও দাম বেশি হয় কিছুটা হতাশ ক্রেতারা। ইলিশ হিসেবে দাম অনেক বেশি, অতিরিক্ত দাম যাচ্ছে, যেভাবে দাম যাচ্ছে সেভাবে কত সম্ভব না। বাজারে জাটকা এবং 500 থেকে 800 গ্রাম ওজনের ইলিশই বেশি দেখা যায়। বিক্রেতারা বলছেন রপ্তানির পাশাপাশি 4 অক্টোবর শুরু হতে যাওয়া ইলিশ ধরার নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে দামে। ইলিশ মাছের সিজনে মাছ বেচা 2 মাস আর তারে না আমরা মাছই পাই না। ভারত চলে যাচ্ছে মাছ, এই জন্য দাম বেশি। 4 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত অবরোধ। এটা মা মাছের ডিম ছাড়বে বিদায়, মাছ ধরা নিষেধ আছে। গত কয়েক বছর ধরেই দুর্গাপূজার আগে ভারতে ইলিশ রপ্তানিতে বিশেষ অনুমতি দিচ্ছে সরকার। প্রথম দফায় এবছর 2080 মেট্রিক টন রপ্তানির কথা থাকলেও বৃহস্পতিবার আরও 2520 টন রপ্তানির সুযোগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন নিয়েছেন মোট 8 জন। চমক দিয়ে এবার পরিচালক পদে মনোনয়নপত্র তুলেছেন খালেদ মাসুদ পাইলট। বিসিবিতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আজ সকাল 10টা থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ, যা শেষ হয় বিকেল 4টায়। শনিবারও চলবে এই কার্যক্রম। চট্টগ্রাম বিভাগ থেকে মনোনয়ন নিয়েছেন সাবেক অধিনায়ক আকরাম খান এবং আ.জ.ম নাসির। মোহামেডান থেকে মনোনয়নপত্র কিনেছেন ক্লাবটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। ক্যাসিনো কাণ্ডে বিতর্কিত লোকমান হোসেন ভূঁইয়ার পরিবর্তে এবারই প্রথম কাউন্সিলরশিপ পেয়েছেন তিনি। দিনের শেষ ভাগে মনোনয়ন নেন আম্বার স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর শওকত আজিজ রাসেল। এছাড়া রাজশাহী বিভাগীয় কাউন্সিলর হিসেবে প্রথমবারের মতো পরিচালক পদে মনোনয়নপত্র নেন খালেদ মাসুদ পাইলট। নিজ এলাকার ক্রিকেট কাঠামোর উন্নতিতে ভূমিকা রাখতে চান বলে জানিয়েছেন এই সাবেক অধিনায়ক।
বিভাগ থেকে যেহেতু আমি ক্যান্ডিডেট আসছি, তো আমার ইচ্ছা যে ওই অঞ্চলে আসলে যে অবস্থায় আছে ক্রিকেট অবকাঠামোটা খুবই দুঃখজনক, যে খুবই বাজে অবস্থা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঠিকভাবে খেলা হয় না, আম্পায়ারদের ঠিকমতো বলবো যে ওরকম কোনো কিছু হয় না, বা কোচেসদের কিছু হয় না। তো সব কিছু মিলে আমি একজন খেলোয়াড় হিসেবে আমার যে একটা এক্সপিরিয়েন্স আছে সেটা আমি শেয়ার করতে চাই ক্রিকেট বোর্ডের সাথে। যদি ক্রিকেট বোর্ড মনে করেন যে, এবং বিশেষ করে যারা আমার কাউন্সিলর ভাই যারা আছেন 8টা ডিস্ট্রিক্টের, তারা যদি মনে করেন যে আমি যোগ্য ব্যক্তি, আমাকে যদি নিয়ে আসে, তারা যদি দোয়া করেন, তাহলে আমি চেষ্টা করব যে আমার বেস্ট ট্রাই করা, যে একটা অবকাঠামো তৈরি করা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খাদ্য নিরাপত্তায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর 5 দফা, ধনী দরিদ্রের ভ্যাকসিন বৈষম্য দূর করার আহ্বান। আজ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বাংলায়। বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি, সিরিজ বৈঠকের সিদ্ধান্ত। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলে নির্বাচনকে ভয় পায় দলটি, বলছে আওয়ামী লীগ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ে।